তোমরা যে যেখানেই আছো আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। প্রিজমের প্রজেক্ট এইজ এইচএসসি ২০২৬ ব্যাচের আজকে মার্কেটিং এর আরো একটি ক্লাসে আমরা চলে এসেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিপণন পরিবেশ নিয়ে, যেটা আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকের আলোচনা জুড়ে আমি আছি তোমাদের সঙ্গে এস এম গোলাম মেহরাব। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। চলো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আজকে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বিপণন পরিবেশ, বিপণন পরিবেশের মধ্যে ব্যষ্টিক পরিবেশ, ব্যষ্টিক পরিবেশের উপাদান কি কি, ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব কি কি এবং বিপণন পরিবেশ বিশ্লেষণ করা বা অধ্যয়নের গুরুত্ব কি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চল তাহলে আমরা সর্বপ্রথম বিপণন পরিবেশ সম্পর্কে একটু জ্ঞান লাভ করি। শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম পরিবেশ কি জিনিস বলতো? আমরা সবাই একটা ধারণা রাখি না যে কোনো একটা বস্তু বা ব্যক্তি, তার চারপাশে তাকে কেন্দ্র করে গড়ে ওঠা যাবতীয় সবকিছুই কিন্তু পরিবেশ। তাহলে দেখো, পরিবেশ হচ্ছে একটি পারিপার্শ্বিক অবস্থা। আমরা নিঃসন্দেহে বলতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে পরিবেশ হচ্ছে কি একটি পারিপার্শ্বিক অবস্থা, যেটা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুকে, কোনো নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে। যে কোনো কিছু কেন্দ্র করে তার চারপাশের যে সার্বিক অবস্থা সেটাকে আমরা পরিবেশ বলে থাকি। এখন এই পরিবেশের মধ্যে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। প্রাকৃতিক বিষয়, অপ্রাকৃতিক, ব্যক্তিগত, বস্তুগত, যে কোনো ধরনের বিষয় কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে। এটা আমরা পরিবেশ সম্পর্কে সবাই জানি। এবার আমরা যদি চিন্তা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিপণন পরিবেশ, বিপণন পরিবেশ বলতে কি বোঝায়? দেখো, বিপণন কি এই সম্পর্কে আমরা জানি, বিপণনের অন্তর্ভুক্ত কাজগুলো কি কি তাও আমরা জানি। এখন এই বিপণন কাজগুলো সম্পন্ন করতে গেলে, একটি বিপণন প্রক্রিয়া বাস্তবায়ন করতে গেলে চারপাশের যেসব উপাদান আমাদেরকে প্রভাবিত করে, আমাদের বিপণন কার্য সম্পন্ন করতে গেলে তার চারপাশের যে সার্বিক পরিস্থিতি, যেসব উপাদান প্রভাব বিস্তার করে, তাদেরকে নিয়েই তাহলে কি বিপণন পরিবেশটা গঠিত হয়। নিঃসন্দেহে আমরা এটা বুঝতে পারছি। তাহলে এটাকে কিভাবে বলা হয়েছে দেখো, নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা নিঃসন্দেহে বিপণন কার জন্য হয়ে থাকে? নিঃসন্দেহে কোনো হচ্ছে পণ্য কিংবা সেবা, এই দুইটারই তো বিপণন হয়ে থাকে। তাহলে পণ্য বা সেবা বিপণনে যে সমস্ত বিষয়, দেখো যে সমস্ত বিষয় প্রভাব বিস্তার করে, সেটি হলো পণ্যের বা সেবার বিপণন পরিবেশ। কোনো নির্দিষ্ট পণ্যের বিপণনে যেই উপাদানগুলো চারপাশের প্রভাব বিস্তার করবে সেটাই বিপণন পরিবেশ। আচ্ছা, তাদের সমষ্টি। আচ্ছা, তো কোনো একটি পণ্য বা সেবা বিপণন করতে গেলে যে সমস্ত দেখো নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত উপাদান বা শক্তি প্রভাব বিস্তার করতে পারে, তাদের সমষ্টিকেই বিপণন পরিবেশ বলে। তাহলে বিপণন পরিবেশ কি একটি সমষ্টি। কিসের সমষ্টি? এমন কিছু উপাদান যেগুলো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত বা অনিয়ন্ত্রিতভাবে সেই উপাদানগুলো কি করতে পারে? প্রভাব বিস্তার করতে পারে। দেখো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে নিয়ন্ত্রিত কিংবা অনিয়ন্ত্রিত। কারণ এরই উপর ভিত্তি করে বিপণন পরিবেশকে দুইটি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের উপর, অর্থাৎ আমরা বলতেছি যে বিপণন কার্য পরিচালনা করতে গেলে বিপণন কাজের উপর যেই সমস্ত উপাদান প্রভাব বিস্তার করে, তাদের মধ্যে যেই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণযোগ্য, সেগুলো এক ধরনের উপাদান, এবং যেগুলো অনিয়ন্ত্রিত মানে যেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না, সেগুলোকে আরেক ধরনের পরিবেশের উপাদান আমরা বলবো। তাহলে চলো সেগুলো কি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিপণন পরিবেশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। আচ্ছা, ব্যষ্টিক পরিবেশের মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওই সকল বিষয় আসে যেটা প্রতিষ্ঠান অর্থাৎ বিপণনকারী নিজে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা একটি পণ্যের বিপণন কার্যের জন্য যেই উপাদানগুলো প্রভাব বিস্তার করে এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, সেগুলোই হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামষ্টিক পরিবেশ বলতে আমরা বুঝাই কোনো একটি নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির জন্য নয়, যেটা সামগ্রিকভাবে
সারা দেশের বা সারা বিশ্বের বিভিন্ন ব্যবসায়ের প্রতিষ্ঠানের বিপণন কার্যের উপর প্রভাব বিস্তার করে, সেগুলোকে আমরা কি বলি? সামষ্টিক পরিবেশ বলে থাকি। এবং এগুলো নিঃসন্দেহে অনিয়ন্ত্রণযোগ্য। আমরা পড়েছি নিয়ন্ত্রণযোগ্য। তাহলে কি ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য। নিয়ন্ত্রণযোগ্য। অন্যদিকে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য নয়, কারণ এরা সরাসরি প্রভাব বিস্তার করবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত আজকে আমরা জ্ঞান লাভ করব। তো উপাদানগুলো কি কি? প্রতিষ্ঠান, আমরা এগুলো ব্যাখ্যা করব। প্রতিষ্ঠান সরবরাহকারী, প্রতিষ্ঠান বলতে যেই নির্দিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়টি মানে হচ্ছে আমাদের বিপণন কার্যক্রমটি পরিচালিত হয়, সেই পরিচালিত প্রতিষ্ঠানটি। আচ্ছা, সরবরাহকারী, এরপরে মধ্যস্থ ব্যবসায়ী আমরা পাবো, গ্রাহক বা ক্রেতা সাধারণ যারা ক্রয় করে থাকে, প্রতিযোগী জনগোষ্ঠী, এরা হচ্ছে সকলে ব্যষ্টিক পরিবেশের উপাদান। একটি বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে চিন্তা করি। ধরো আমরা হচ্ছে দুই বন্ধু মিলে চিন্তা করতেছি যে আজকে আমরা হচ্ছে বিরিয়ানি খাবো। এখন দুই বন্ধু মিলে এই যে আমরা চিন্তা করছি যে আমরা বিরিয়ানি খাবো, আমরা দেখলাম কি যে হঠাৎ করে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে। এখন এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এটা কি আমাদের নিয়ন্ত্রণ করার উপায় আছে? আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি যে বৃষ্টি হবে কি হবে না? আচ্ছা, আমাদের কাছে ধরো আরো একটা সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে যে আমাদের বাবা-মা রাজি হচ্ছে না বা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই বিরিয়ানি খাওয়ার। আচ্ছা, এখন বলো তো ২ টাই তো সমস্যা আমাদের জন্য। আমরা বৃষ্টির জন্য বাহিরে যেতে পারছি না, আবার বাবা-মা রাজি না, টাকা দিচ্ছে না, আমাদের কাছে টাকা নাই। এটাও সমস্যা। এদের মধ্যে নিয়ন্ত্রণযোগ্য হচ্ছে বাবা-মাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানো যেতে পারে কিংবা টাকা ধার নেওয়া যেতে পারে। এটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য। এই যে উপাদানগুলো যেগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং যেগুলো কি করে বলতো? সরাসরি আমার উপরেই প্রভাব বিস্তার করবে। যে আমি যদি টাকাটা ম্যানেজ করতে পারি কিংবা বাবা-মা থেকে আমি যদি তাদের অনুমতিটা নিতে পারি, তাহলে কিন্তু আমি বিরিয়ানি খেতে যেতে পারবো। এটা আমার উপর ডিপেন্ড করে যে এটা আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। কিন্তু এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি হয়তো যেতে পারছি না, এটা কিন্তু আমি সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবো না। হ্যাঁ, হয়তো ছাতা বা রেইনকোট পরে বের হতে পারবো আমরা, কিন্তু বৃষ্টি সরাসরি নিয়ন্ত্রণ করার আমাদের কোনো উপায় কিন্তু নেই। এবং এই বৃষ্টিটা শুধু আমার জন্য না। দেখা যাচ্ছে আমার অন্য একজন বন্ধু যে আজকে বাইরে বের হবে না আমাদের সাথে। তার জন্যও কিন্তু বৃষ্টি অন্য কোনো একটি বাধা তৈরি করেছে। তার কিন্তু আর্থিক সমস্যা বা তার হচ্ছে বাবা-মার যে হচ্ছে অনুমতি সেটা কিন্তু প্রয়োজন নেই। তাহলে এই যে পুরো গল্পটা এতক্ষণ আমরা বললাম, এটার উদ্দেশ্য হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে সেই জিনিসগুলো যেটা এই যে আমাদের কাছে অনুমতি ছিল না। আমাদের কাছে অনুমতি অনুমতি ছিল না। আমাদের কাছে আর্থিক সংকট ছিল। তো এই বিষয়গুলোকে আমরা সরাসরি কিন্তু নিজেদের মধ্যেই সমাধান করে নিতে পারি। অন্যদিকে সামষ্টিক পরিবেশে আমরা গল্প থেকে বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে কিংবা আরো একটা উদাহরণ চিন্তা করো যে ওই দিনে সকল দোকান বন্ধ। ধরো সকল দোকান বন্ধ। সরকারি ছুটির দিন, সকল দোকান বন্ধ। তো এই যে এই সমস্যাগুলা দোকান বন্ধ, এইটা কিন্তু আমরা নিজে থেকে গিয়ে দোকান খোলাতে পারবো না। তো যেই সমস্যাগুলো, যেই উপাদানগুলো সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না, সেগুলো সামষ্টিক পরিবেশের উপাদানের মধ্যে আসবে। অন্যদিকে যে উপাদানগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এগুলো ব্যষ্টিক পরিবেশের উপাদানের মধ্যে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিঃসন্দেহে আমরা এই গল্পটা থেকে ব্যষ্টিক পরিবেশের উপাদান এবং সামষ্টিক পরিবেশের উপাদান সম্পর্কে একটি ধারণা পেয়েছি। তাহলে এই পরিবেশের উপাদানগুলো আমরা যদি দেখি, সর্বপ্রথম ব্যষ্টিক পরিবেশ। দেখো কোনো কোম্পানির বিপণন কার্যক্রমের উপর নিয়ন্ত্রণযোগ্য নিয়ন্ত্রণযোগ্য যেসব শক্তি উপাদান বা পক্ষসমূহ প্রত্যক্ষভাবে, দেখো এই যে নিয়ন্ত্রণযোগ্য, এরা কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, তাদেরকে একত্রে ব্যষ্টিক পরিবেশ তাহলে বলা হচ্ছে। আচ্ছা, ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, দেখো অভ্যন্তরীণ বা খুব কাছাকাছি অবস্থান করে। অর্থাৎ এই যে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো বিপণন কার্যে যে প্রভাব বিস্তার করে, এই উপাদানগুলো
প্রতিষ্ঠানের খুব কাছাকাছি বা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কিন্তু অবস্থান করে। যার কারণেই প্রত্যক্ষভাবে এরা কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। যে কারণে প্রতিষ্ঠানের বিপণনকারী এই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখো, যেহেতু কাছাকাছি অবস্থান করে তাই এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এবং এরা প্রত্যক্ষভাবে কিন্তু প্রভাব বিস্তার করে। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, সামষ্টিক পরিবেশ সম্পর্কে যদি আমরা জানি, সামষ্টিক পরিবেশ কি? দেখো, ব্যষ্টিক পরিবেশ ছিল মাইক্রো ইকোনমিক্স এবং সামষ্টিক পরিবেশের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো মানে হচ্ছে সামষ্টিক, যেটা সবকিছুকে একত্রে বোঝায়, সমগ্র। দেখো, সামষ্টিক পরিবেশ হলো কোনো প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমের উপর অনিয়ন্ত্রণযোগ্য, যেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না, অনিয়ন্ত্রণযোগ্য সেসব শক্তি, উপাদান বা পক্ষসমূহ যা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। তাহলে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কিভাবে প্রভাব বিস্তার করে? পরোক্ষভাবে। এবং প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে কে? এই যে আমাদের ব্যষ্টিক পরিবেশ বা মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো এনভায়রনমেন্টের যে উপাদানগুলো, সেগুলো কিন্তু প্রভাব বিস্তার করে প্রত্যক্ষভাবে। আচ্ছা, সামষ্টিক পরিবেশের উপাদানগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাহ্যিক ও গতিশীল, অর্থাৎ এগুলো বাহিরের বিষয় এবং প্রতিষ্ঠানের বাহিরের বিষয় এবং এগুলো গতিশীল, ক্রমান্বয়ে চেঞ্জ হতে পারে এবং এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, অর্থাৎ নিয়ন্ত্রণ করা যায় না। প্রতিষ্ঠানের বিপণনকারী এই উপাদানগুলোকে এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। যেমনটা আমরা বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে বা সকল দোকান বন্ধ, সেদিন কিন্তু আমরা বাইরে কোনো কিছু ক্রয় করতে যাইতে পারবো না। আমরা বিরিয়ানির দোকানে যাইতে পারবো না। তার মানে এটা এককভাবে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু এককভাবে আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি? যদি বাবা-মার অনুমতির প্রয়োজন হয়, অনুমতি নিতে পারি। আর্থিক সংকট থাকলে সেটা কাটাইতে পারি। এগুলো আমাদের সব ব্যষ্টিক পরিবেশের উপাদানের মধ্যে যাবে। আমরা দেখো, আমরা হচ্ছে একটি গল্পের মাধ্যমে পড়েছি। আমরা যদি আ আমাদের হচ্ছে বিপণনের যে কার্যক্রমগুলো রয়েছে, তার মাধ্যমে চিন্তা করি যে কোনো একটি প্রতিষ্ঠান যদি ধরো যে কোনো একটি পণ্য বা সেবা প্রতিযোগীর তুলনায় বেশি ভালো করে তার ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছে সর্বোচ্চ ভ্যালু অর্জনের জন্য। এটাই তো বিপণনের উদ্দেশ্য। তাহলে এই কার্য সম্পাদন করতে গিয়ে এমন কোনো একটা কাজ, যে ধরো সরবরাহকারী, যে হচ্ছে কাঁচামাল সরবরাহ করে থাকে। এখন প্রতিষ্ঠানে যে কাঁচামাল সরবরাহ করে, সে যদি লেট সাপ্লাই করে, ধরে নাও যে সে ডেট পার হয়ে যাওয়ার পর, আমার অর্ডার আছে, অর্ডার সম্পন্ন করার আগে, অর্থাৎ আমার অর্ডার দেওয়ার ডেট পার হয়ে গেছে, তারপরে সে সরবরাহ করে, তাহলে কি বিপণন কার্য সঠিকভাবে চলতে পারবে? নিঃসন্দেহে পারবে না। তো এই কার্যক্রমটা, সরবরাহকারীর কার্যক্রমটা কিন্তু বিপণনকারী সে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে। সে যদি চায় তাকে আ পরিবর্তন করলে অন্য কোনো হচ্ছে ব্যবস্থা, অন্য কোনো হচ্ছে সরবরাহকারী নিয়োগ করতে পারে বা তাকে প্রেশারাইজ করে কাজ আদায় করে নিতে পারে। এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ, ধরো ব্যষ্টিক পরিবেশে। ব্যষ্টিক পরিবেশের এরকম সরবরাহকারী ছাড়াও যে উপাদানগুলো রয়েছে, সেগুলো সব সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো দেখো, ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব। যেই উপাদানগুলো রয়েছে কোম্পানি সরবরাহকারী, দেখো এখান থেকে এক ধরনের প্রশ্ন হয়। এরকম একটি চিত্র দিয়ে তোমাদেরকে, ধরো এখানে কোম্পানি, সরবরাহকারী, বিপণনকারী, প্রতিযোগী এবং ক্রেতা দিয়ে রাখা হয়েছে। এবং এই ঘরটা, জনগোষ্ঠীর ঘরটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে তোমাদের এ আ এ দেওয়া আছে বা হচ্ছে ক, খ দেওয়া আছে। এখানে ক দেওয়া আছে। এবং তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে যে ক চিহ্নিত উপকরণটি কি? ব্যাখ্যা করো। তো এই যে বাকি উপাদানগুলো, কোম্পানি, সরবরাহকারী, প্রতিযোগী, ক্রেতা, বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, এগুলো দেখে তোমাদেরকে বুঝতে হবে যে এই চার্টটা কিসের? যে বিপণনের উপর ব্যষ্টিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, সেইটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে মিসিং উপাদানটা কি? ক বা এ হচ্ছে জনগোষ্ঠী। এই সম্পর্কে তোমাদের কিন্তু তখন লিখতে হবে। তাহলে এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, কোম্পানি। আমরা প্রত্যেকটি, আমাদের যে ৬ টি আমরা দেখলাম যে হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে কোম্পানি। দেখো, নিঃসন্দেহে বিপণন কার্যক্রম একটি কোম্পানির মধ্য দিয়েই কিন্তু পরিচালিত হয়। এখন একটি কোম্পানির মধ্য দিয়েই যেহেতু বিপণন কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, তাহলে বলো তো বিপণন কার্যক্রমে যেই উপাদানগুলো
প্রভাব বিস্তার করবে। তার মধ্যে কোম্পানি অন্যতম কিনা, কোম্পানির মধ্যে যত কার্যক্রম পরিচালিত হয়, কি কার্যক্রম? দেখো, কোম্পানির মধ্যে উচ্চ স্তরের ব্যবস্থাপনা রয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য নীতি নির্ধারণা করে দেওয়া হয়, দিক নির্দেশনা দেওয়া হয়। দেখো, অর্থায়ন করা হয় একটি প্রতিষ্ঠানে। কি করা হয়? বিভিন্ন সোর্স থেকে অর্থ সংগ্রহ করে সেটা কিভাবে কোন সোর্সে ব্যবহার করা হবে, এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গবেষণা এবং উন্নয়নের কাজ করা হয়। কিভাবে কোন পদ্ধতিতে কাজ করলে কাজটি সঠিকভাবে হবে, ব্যবস্থাপনা কার্যক্রম হয়। এরপরে দেখো, ক্রয় বিভাগ ক্রয় করে থাকে, সরবরাহকারীর কাছ থেকে ক্রয় করে থাকে, কাঁচামাল ক্রয় করে থাকে। এরপরে অর্ধপ্রস্তুত পণ্য ক্রয় করে থাকে। এছাড়া উৎপাদন বিভাগ কি করে? এই যে ক্রয় বিভাগ যে সরবরাহকারীর কাছ থেকে অর্ধপ্রস্তুত কিংবা কাঁচামাল সংগ্রহ করে, সেগুলো উৎপাদন করে। অর্থাৎ বিভিন্ন যান্ত্রিক বা শৈল্পিক প্রক্রিয়ার মাধ্যমে সেখানে রূপগত উপযোগ সৃষ্টি করে। এছাড়া দেখো, হিসাব নিকাশ অর্থাৎ হিসাব বিভাগ সে কিন্তু হিসাব রক্ষণ করে, তারপরে হিসাবের একটি প্রতিবেদন তৈরি করে, যাচাই করে। এবং বিপণন বিভাগ সে কি করে? যে উৎপাদিত পণ্য প্রতিযোগীর তুলনায় আরো সহজলভ্যভাবে এবং সহজভাবে আকর্ষণীয়ভাবে কিভাবে ক্রেতা ভ্যালু তৈরির জন্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাটা করে। তো এই যে একটি কোম্পানির মধ্যে যতগুলো কার্যাবলী হয়, এই সবগুলোই কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। কারণ কোম্পানির প্রত্যেকটি স্তরে যে ম্যানেজার, ব্যবস্থাপক বা যারা দায়িত্বে রয়েছেন, যাদের কাছে জবাবদিহিতা করতে হয়, তারা চাইলেই কিন্তু গবেষণার মাধ্যমে কিংবা তাদের দক্ষতা ব্যবহারের মাধ্যমে তারা কিন্তু এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে কোম্পানি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের বিপণন কার্যক্রম পরিচালনার জন্য ব্যষ্টিক পরিবেশের একটি উপাদান, যেটা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এখন কিভাবে? ধরো, উচ্চতর ব্যবস্থাপনা সিদ্ধান্ত নিল যে বিপণন কার্যক্রমে আমরা একটি আমূল পরিবর্তন আনবো। আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স, যারা আমাদের সম্ভাব্য ক্রেতা, তাদেরকেই আমরা পরিবর্তন করে ফেলবো। তাহলে কি হবে? নিঃসন্দেহে কোম্পানির উচ্চতর এই ব্যবস্থাপনা, টপ ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কারণে সরাসরি কিন্তু এই আমাদের বিপণন কার্যক্রম প্রভাবিত হবে। নিঃসন্দেহে ফাইন্যান্সিং যদি কম বা বেশি করে দেওয়া হয় বিপণনের উপর, তাহলে কি? নিঃসন্দেহে সরাসরি বা প্রত্যক্ষভাবে কিন্তু বিপণন কার্যক্রম প্রভাবিত হবে। একইভাবে গবেষণা উন্নয়ন, দেখো, ক্রয়, উৎপাদন, হিসাব নিকাশ, প্রত্যেকটি কাজ এদেরকে যদি কম বা বেশি, অর্থাৎ কোনোভাবে করা হবে, কোনভাবে করা হবে না, এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে কোম্পানি। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কোম্পানি সকল সদস্যদের সমন্বয়ে আইনগত উপায়ে সৃষ্ট একটি ব্যবসায়ী সংগঠন। এবং কোম্পানির, দেখো, কোম্পানির কার্যাবলীর উপর বিপণন কার্যাবলী নির্ভরশীল। দেখো, এটাই হচ্ছে আমাদের মূল কথা, যে কোম্পানির কার্যাবলী, এই যে যত কার্যাবলীগুলো হয়, এছাড়াও বিভিন্ন কাজ রয়েছে, এই কাজগুলোর উপর কিন্তু বিপণন কার্যক্রম সরাসরিভাবে নির্ভরশীল। প্রত্যেকটি যদি চেঞ্জ বা কম বেশি করা হয়, তখন কিন্তু বিপণনের উপর সরাসরি প্রভাব পড়বে এবং এই প্রভাবটা নিয়ন্ত্রণযোগ্য। সুতরাং কোম্পানি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বলতো, ব্যষ্টিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে দেখো, আমরা বলতেছিলাম সরবরাহকারীর কথা। সরবরাহকারী কি করে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তারা কিন্তু ওই সকল ব্যক্তি, যারা ব্যক্তি বা কোম্পানি, ব্যক্তিও হতে পারে, কোম্পানিও হতে পারে, যারা কোম্পানির পণ্য উৎপাদনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান দেয়। অর্থাৎ যদি আমাদের পাউরুটি তৈরির কারখানা থাকে, তাহলে আমাদের কিন্তু আটা বা ইস্ট, এগুলো আমাদের কাঁচামাল। তো এরা যারা সরবরাহ করে, ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোম্পানি যে কেউ হতে পারে, তারা কিন্তু কি বলতো, আমাদের সরবরাহকারী। তো সরবরাহকারী, দেখো, এই কথাটা গুরুত্বপূর্ণ, যে সরবরাহকারীর সরবরাহকারীর দক্ষতার উপর কোম্পানির উৎপাদন ব্যবস্থা নির্ভরশীল। অর্থাৎ সরবরাহকারী যত দক্ষতার সাথে পণ্য সরবরাহ করতে পারবে, কাঁচামাল সরবরাহ করতে পারবে, তার উপর কিন্তু উৎপাদন ব্যবস্থা নির্ভরশীল। উৎপাদন কিন্তু সরবরাহ ছাড়া সম্ভব না। এবং কম উৎপাদন মানে বিপণন কার্যে লেট হবে, বিপণন কার্য ব্যাহত হবে। এবং বলতো, সরবরাহকারী নিয়ন্ত্রণযোগ্য কিনা? প্রতিষ্ঠান চাইলেই কিন্তু সরবরাহকারীকে আগে থেকে বলে রাখতে পারে যে আমাদের এই মুহূর্তে এই পরিমাণে কাঁচামাল লাগবে, বা যদি তার দ্বারা কাজ না হয়, তাকে কিন্তু পরিবর্তন করে অন্য ব্যক্তি বা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারে কাঁচামাল সংগ্রহের জন্য। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, কাঁচামালের ঘাটতি, যদি কাঁচামালের ঘাটতি হয়, কাঁচামালের ঘাটতি অথবা অতিরিক্ত কাঁচামাল দুইটাই কিন্তু, এবং দেখো, ত্রুটিপূর্ণ সরবরাহ যদি হয়, অর্থাৎ
কাঁচামাল যদি কম আসে, কাঁচামাল যদি বেশি আসে তাহলে সংরক্ষণের সেখানে অসুবিধা। কাঁচামাল কম আসলে সেখানে সময় মতো ডেলিভারি দেওয়ার অসুবিধা এবং ত্রুটিপূর্ণ কাঁচামাল আসলে কিন্তু পণ্যের মানের যে ক্ষতি সেগুলোর কথা বলা হয়েছে। উৎপাদিত মান ক্ষতিগ্রস্ত হতে পারে এবং উৎপাদিত মান ক্ষতিগ্রস্ত হওয়া মানেই কিন্তু আমাদের বিপণন কার্যাবলীর উপর সরাসরি বা প্রত্যক্ষ প্রভাব বিস্তার করা। তো এই কারণে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে সরবরাহকারীও হচ্ছে আ বিপণনের ব্যষ্টিক পরিবেশের অন্যতম একটি উপাদান। আচ্ছা, বিপণনকারীকে দেখো এখান থেকে আরেকটি প্রশ্ন হয় মাঝে, মাঝে যে বিপণনকারীকে সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে কোন, কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে? অর্থাৎ একটি প্রতিষ্ঠান কখন চিন্তা করবে যে এই প্রতিষ্ঠান বা এই ব্যক্তি সরবরাহকারী হিসেবে আমাদের প্রতিষ্ঠানের জন্য যোগ্য। তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেগুলো কি, কি দেখো? সঠিক মানের অর্থাৎ কোয়ালিটি মেইনটেইন করে কোয়ালিটি আমরা দেখেছি ত্রুটিপূর্ণ যদি কাঁচামাল সরবরাহ করা হয় তাহলে কিন্তু উৎপাদিত পণ্যের মান কমে যেতে পারে। তাহলে সঠিক মানের পণ্য সরবরাহ করার সামর্থ্য ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের আছে কিনা যাচাই করতে হবে। সঠিক মূল্যে সরবরাহের নিশ্চয়তা অর্থাৎ সর্বপ্রথম দেখা যায় প্রথম দিকে কিছু সরবরাহকারী কম মূল্যে কাঁচামাল সংগ্রহ করে এবং প্রদান করে থাকে। কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে প্রচুর পরিমাণে দাম বাড়াতে থাকে। তো কাঁচামালের দাম যদি বাড়ে তাহলে নিঃসন্দেহে উৎপাদন খরচ বাড়বে এবং ফলে বিপণন কার্যক্রমে মূল্য নির্ধারণে কিন্তু বাধাগ্রস্ত হতে হবে। ফলে শিক্ষার্থী বন্ধুরা বলা যায় সঠিক মূল্যে সরবরাহের নিশ্চয়তা যে দিতে পারবে সে আদর্শ সরবরাহকারী হতে পারে। সঠিক সময়ের মধ্যে অর্থাৎ এমন যেন না হয় যে সময় পার হয়ে গেছে কাঁচামাল এখনো পর্যন্ত আসেনি। ইনভেন্টরি রিপ্লেনিশমেন্ট সিস্টেম আইআরএস ইনভেন্টরি রিপ্লেনিশ সিস্টেম মানে হচ্ছে যে কাঁচামাল পুনর পুনর হচ্ছে সংস্থান ব্যবস্থা। এটা কিন্তু এখন বর্তমানে আধুনিকভাবে ব্যবহার করা হচ্ছে যেন কাঁচামাল শেষ হওয়ার আগেই পুনরায় কাঁচামাল নিয়ে চলে আসে। এটা কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন করা হচ্ছে ইনভেন্টরি রিপ্লেনিশমেন্ট সিস্টেম। আচ্ছা, এছাড়া দেখো নিয়মিত পণ্য সরবরাহের নিশ্চয়তা। ধরো যে ১ম ২ সপ্তাহ পণ্য সরবরাহ করা হয়েছে। পরের সপ্তাহ থেকে পণ্য সরবরাহে গড়িমসি করা হচ্ছে। একদিন দেওয়া হয়, একদিন দেওয়া হয় না। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বাকিতে দেখো, বাকিতে ছাড়া কিন্তু হিউজ পরিমাণে লেনদেন করা সম্ভব হয় না। সুতরাং বাকিতে পণ্য সরবরাহ করার নিশ্চয়তা দিতে হবে যে আমি কাঁচামাল সবসময় নগদ অর্থে ক্রয় করব না। বাকিতে ক্রয় করার কিন্তু এই ট্রেড বা এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। সরবরাহকারীর পণ্য সরবরাহের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে নিঃসন্দেহে এবং সরবরাহকারীর উপর নিয়ন্ত্রণ। দেখো, সবশেষে সরবরাহকারী কোম্পানি যারা আছে তারা যদি লাগামহীন হয়, কথা না শুনে, কথা এবং কাজের মিল না থাকে তাহলে কিন্তু সেটা গ্রহণ করা যাবে না। সুতরাং সরবরাহকারীর উপর কিন্তু কোম্পানি বা বিপণনকারীর নিয়ন্ত্রণ থাকতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো যে বিপণনকারীকে সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে যেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হয় তা হচ্ছে এইগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে আমাদের রয়েছে দেখো মধ্যস্থ কারবারি। দেখো ৩ নম্বর গুরুত্বপূর্ণ যে মধ্যস্থ কারবারিরা কিভাবে ব্যষ্টিক পরিবেশের উপাদান এবং কিভাবে তারা প্রভাব বিস্তার করে। এখন মধ্যস্থ ব্যবসায়ী কারা বলতো? আমরা জানি যে সারা দেশে বিভিন্ন স্থানে পণ্য বিক্রয় হয় কিন্তু উৎপাদন হয় কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় বা কারখানায়। কারখানা থেকে আমাদের ঘরের পাশের দোকানে জিনিস চলে আসে, এটা কিন্তু এই মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমেই কিন্তু চলে আসে। তো এই মধ্যস্থ ব্যবসায়ীরা তারা কেন দেখো প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। তো দেখো যে সকল ব্যক্তি বা কোম্পানি উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তাদের নিকট সরবরাহ করে এবং বন্টন ও প্রসারমূলক কর্মকাণ্ডে সহায়তা করে তাদের বিপণন মধ্যস্থ বা মধ্যস্থ ব্যবসায়ী বলা হয়। এখন ধরো যে যেই খুচরা বিক্রেতা আমাদের কাছে কোনো কোম্পানির তৈরিকৃত পণ্যটি বিক্রি করে, এখন তাদের যদি ব্যবহার ভালো না হয়
ব্যবহার যদি ভালো না হয়, তাদের কাছে যদি পর্যাপ্ত খুচরা টাকা না থাকে, তারা যদি আ তাদের পণ্য যদি হচ্ছে দেখা যায় প্যাকেট ভালো না, তারা হচ্ছে অপরিষ্কার জায়গায় রেখেছে। তাহলে কি আমরা তাদের কাছ থেকে সেই পণ্যটি ক্রয় করব? নিঃসন্দেহে না। তো একইভাবে যারা খুচরা বিক্রেতা, তারাও কিন্তু যারা হচ্ছে ধরো যে পাইকারি বিক্রেতা, তাদের কাছে তারা ক্রয় করার সময় তারা দেখে থাকে যে তাদের পণ্যের মানটা ঠিক আছে কিনা, তারা ঠিকভাবে যত্ন করছে কিনা, তাদের ব্যবহার কিরকম, আচার-আচরণ কিরকম, নিয়ন্ত্রণযোগ্য কিনা। তো এই বিষয়গুলো তারা কিন্তু সরাসরি লক্ষ্য করে থাকে। তার মানে প্রত্যেকটি যে স্তরে বিপণনকারীরা, বিপণন মধ্যস্থ ব্যবসায়ীরা এক হাত থেকে অন্য হাতে পণ্য বদলের সময় বেশ কিছু বিষয় সরাসরি কিন্তু প্রভাব বিস্তার করে বিপণন কার্যক্রমে। বিপণন মধ্যস্থ ব্যবসায়ীদেরকে দেখো বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী। প্রতিনিধি কারা? যারা হচ্ছে সরাসরি পণ্যের মালিকানা অর্জন করে না। কিন্তু দেখা যাচ্ছে যে কারো পক্ষে কারো প্রতিনিধি হয়ে অন্য পক্ষের নিকট কেনাবেচায় অংশগ্রহণ করে। যেটাকে আমরা ধরো যে আ আমরা হচ্ছে দালাল বলতে পারি। যে হচ্ছে এজেন্ট বা দালাল। যারা দেখা যায় যে আ কোনো পণ্য বা সেবা সরাসরি ক্রয় করে না। কিন্তু অন্য কোনো কোম্পানির পক্ষে আ ৩য় পক্ষের সাথে তারা ওই দামাদামি করে বা হচ্ছে অন্যান্য কথাবার্তা বলে কিন্তু তারা মধ্যস্থ যে ব্যবসাটা এটা সম্পন্ন করে। এছাড়া মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী রয়েছে যারা সরাসরি পণ্যের মালিকানা গ্রহণ করে। যেমন উৎপাদিত কোম্পানি যারা উৎপাদন করে তাদের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা তারা কিন্তু টাকা দিয়ে মালিকানা হস্তান্তরের মাধ্যমে সরাসরি পণ্যটা কিনে নিয়ে আসে। তারপরে তারা খুচরা বিক্রেতাদের কাছে সেটা বিক্রি করে। খুচরা বিক্রেতাও ওরাও কিন্তু হচ্ছে মালিকানার অর্জনের মাধ্যমে টাকা দিয়ে পণ্যটি কিনে এনে আমাদের কাছে সরাসরি ক্রেতা বা ভোক্তাদের কাছে বিক্রয় করে। তাহলে এরা মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী। এছাড়া বিপণন সেবা সংস্থা। বিভিন্ন বিপণন সেবা সংস্থা রয়েছে যারা কি করে? পণ্যের মালিকানা গ্রহণ করে না। কিন্তু বিপণন রিলেটেড, বিপণনের ক্রয় বিক্রয় রিলেটেড বিভিন্ন ধরনের সেবা তারা কিন্তু প্রদান করে থাকে। বস্তুগত বন্টন কাজে নিয়োজিত আ ফার্মসমূহ যারা সরাসরি পণ্য ক্রয় বিক্রয়ে সহায়তা কিংবা মালিকানা অর্জন করে না বরং তারা কি করে? তারা হচ্ছে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে ডেলিভারি, বন্টন, কোথায় থাকবে, কোথায় যাবে এই সকল সুযোগ সুবিধা তারা কিন্তু প্রদান করে থাকে। এছাড়াও দেখো আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী যারা ঝুঁকিগত দিকটা লক্ষ্য রাখে। যারা এই যে ব্যাংক বা হচ্ছে বীমা প্রতিষ্ঠান আম বৈদেশিক রপ্তানি বা আমদানি বা নিজ দেশেরই আমদানি রপ্তানিতে তারা কিন্তু সরাসরি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করে। তো এই যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, বিপণন মধ্যস্থ ব্যবসায়ী সম্পর্কে আমরা বিস্তারিত জানবো অন্য একটি অধ্যায়ে। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মধ্যস্থ এই যে ব্যবসায়ীরা, তাদের যে এই কাজগুলোর দ্বারা কিন্তু বিপণন কার্যক্রম সরাসরি কিংবা প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়ে থাকে। তাই এই যে মধ্যস্থকারীরা তারা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো গ্রাহক বা ক্রেতা গ্রাহক যারা সরাসরি পণ্যটি ক্রয় করে থাকে। এখন নিঃসন্দেহে আমরা বুঝতে পারতেছি যে গ্রাহক বা ক্রেতা যে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে তাদেরকে ক্রেতা বা গ্রাহক বলা হয়। এখন বলতো যে তাদের চাহিদা অনুসারে, তাদের পছন্দ রুচি অনুসারে যদি পণ্য বিপণন না করা যায় তাহলে কি তারা আমাদের পণ্য ক্রয় করবে? নিঃসন্দেহে না। প্রতিযোগী কোম্পানিরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে তারা আমাদের চেয়ে বেশি ভালোভাবে পণ্য সরবরাহ করতে পারবে। সুতরাং আমাদের কিন্তু ক্রেতা বা ভোক্তার কথা চিন্তা করে, তাদের রুচি পছন্দের কথা, তাদের ভোগ অধিকারের কথা চিন্তা করে পণ্য ক্রয় করতে হবে, বিক্রয় করতে হবে, উৎপাদন করতে হবে। দেখো, কোম্পানি বিভিন্ন ধরনের ক্রেতা বা গ্রাহক দ্বারা প্রভাবিত হয়, যার প্রত্যেকটির আলাদা, আলাদা বৈশিষ্ট্য রয়েছে। দেখো, নিঃসন্দেহে আমরা দেখি যে বিভিন্ন আ বিপণনকারী প্রতিষ্ঠান তারা কি করে? ক্রেতাকে বিভক্ত করে। অর্থাৎ বিভিন্ন স্তরে ক্রেতার বিভাজন করে থাকে। যে আসলে নির্দিষ্ট মার্কেট আমরা তো হচ্ছে মার্কেটিং এ বলে থাকি যে বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। তো এই ক্রেতাদেরকে তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য, ভোগ পছন্দ ইত্যাদি অনুসারে কিন্তু ভাগ করা হয়। বিভিন্ন সেগমেন্ট বা আলাদা করে পার্ট করা হয়। তো এই প্রত্যেকটি পার্টের যে ক্রেতারা তাদের জন্য কিন্তু কিছু আ গ্রহণীয় এবং বর্জনীয় বৈশিষ্ট্য রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু লক্ষ্য রেখেই উৎপাদন এবং বিক্রয় কার্যক্রম চালানো হয়। তাহলে
প্রত্যেকটা বাজারের প্রত্যেক ধরনের প্রত্যেক শ্রেণীর বাজারের জন্য আলাদা, আলাদা বিপণন কৌশল কিন্তু গ্রহণ করতে হয়। তো এই কৌশলগুলো যদি একত্রে গ্রহণ করা না হয় তাহলে কিন্তু বিপণনের উপর সরাসরি প্রভাব পড়বে। যেমন ধরো যে কোনো একটি টুথপেস্ট কোম্পানি তারা যদি শুধুমাত্র বড়, বড় টিউব বিক্রি করে তাদের পণ্যের, তাদের হচ্ছে পেস্টের, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যারা হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে মেসে বা হলে থাকে যাদের কম পরিমাণে প্রয়োজন হয়, তারা কিন্তু পারচেজ নাও করতে পারে। তারা কিন্তু মিনি প্যাক ৳১০ বা ৳১৫ যে হচ্ছে পেস্টের প্যাকেটগুলো রয়েছে তারা কিন্তু সেটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিংবা দেখা যাচ্ছে যে কোনো একটি হচ্ছে ধরো যে জুস কোম্পানি তারা যদি শুধুমাত্র ২ লিটারের বোতল প্রস্তুত করে, তাহলে কিন্তু হিউজ পরিমাণে মানুষ যদি হয়, অনেক বেশি পরিমাণে মানুষ লোক সমাগম হয়, তাহলেই তাদের পণ্যটি বিক্রয় করা সম্ভব হবে। অন্যদিকে যারা হচ্ছে আ ধরো যে হচ্ছে ২ জন ৩ জন বা একজন ব্যক্তি ক্লান্তি মেটানোর জন্য জুস খেতে চায়। তারা তারা কিন্তু ওই একজনের জন্য ২ লিটারের বোতল তখন তারা ক্রয় করবে না। তারা ২৫০ মিলিলিটারের জন্য কিন্তু তারা খোঁজাখুঁজি করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে গ্রাহক তাদের চাহিদা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু কোম্পানিকে সরাসরি কি করতে হয়? সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, নীতি নির্ধারণ করতে হয়। অর্থাৎ গ্রাহক বা ক্রেতা এরা হচ্ছে আ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যষ্টিক পরিবেশের উপাদান যার প্রভাব প্রত্যক্ষ। কোম্পানির লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ক্রেতাদের প্রভাব অত্যন্ত ব্যাপক। নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি এটা সম্পর্কে যে ক্রেতাদের প্রভাব, ক্রেতাদের পছন্দকে গুরুত্ব না দিলে কিন্তু কখনোই কোম্পানির লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এরপরে প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, প্রতিযোগী। প্রতিযোগী দেখো, যেভাবে আমরা আমাদের লক্ষ্য বাজার বা ক্রেতা তাদের পছন্দ ভোগ অনুসারে আমাদের পণ্য প্রস্তুত করার চেষ্টা করতেছি। একইভাবে প্রতিযোগীরাও কিন্তু প্রতিযোগী কোম্পানিরাও কিন্তু তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে কিভাবে আমাদের চেয়ে বেটার ওয়েতে কিভাবে আমাদের ক্রেতাদের কাছে তাদের পণ্য তারা প্রেরণ করতে পারে। তো প্রতিযোগীরা তারা কি করতেছে? প্রতিযোগীর শক্তিমত্তা কোথায়? বা তাদের দুর্বলতা কোথায়? প্রতিযোগী যেখানে দুর্বল, ধরে নিলাম আমাদের প্রতিযোগী হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং এ দুর্বল, বাজারজাতকরণে। সেক্ষেত্রে আমাদের কোম্পানির টার্গেট হবে তাদের যে প্রযুক্তি, তার চেয়ে বেটার প্রযুক্তি ব্যবহার করে কিন্তু মার্কেটিং প্রসেস ক্যাম্পেইন চালানো। ফলে কি হবে? আল্টিমেটলি প্রতিযোগীর তুলনায় আমরা কোনো একটি পণ্য ভালোভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবো। তো এই যে বিষয়গুলো সমজাতীয় দেখো প্রতিযোগী আসলে কারা? সমজাতীয় পণ্য, একই জাতীয় পণ্য বা সেবা, একই জাতীয় পণ্য বা সেবা উৎপাদনকারী ও বিপণনকারী প্রত্যেক প্রতিষ্ঠানই একে অন্যের কিন্তু প্রতিযোগী। যেমন আমরা হচ্ছে বাটার জুতার জন্য তাদের প্রতিযোগী কে? অ্যাপেক্স, জিলস বিভিন্ন আরো যে কোম্পানিগুলো রয়েছে লোটো জুতার তারা কিন্তু প্রতিযোগী। প্রত্যেক কোম্পানিকেই কিন্তু প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। আর এই প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু টিকে থাকতে হলে কোম্পানিগুলোকে কি করতে হয়? প্রতিযোগীদের সর্বপ্রথম চিহ্নিত করতে হয় যে আমার এই পণ্যের সমজাতীয় অন্য বিক্রেতা কারা? প্রতিযোগী কারা? সম্ভাব্য প্রতিযোগী আসলে চিহ্নিত করতে হবে। তখন প্রতিযোগীদের তুলনায় বেশি মানসম্পন্ন আমার পণ্যের কোয়ালিটি বা মান যেন সেবা যেন বেশি থাকে, মানুষকে যেন বেশি আকৃষ্ট করতে পারে এবং আকর্ষণীয় পণ্য যেটা রং, ডিজাইন, প্যাকেজিং এর মাধ্যমে যেন পণ্যটা আকর্ষণীয় দেখা যায় এই ব্যবস্থা কিন্তু করতে হবে। প্রতিযোগীদের ব্যবহার দেখো, প্রতিযোগীদের ব্যবহৃত কৌশল অনুমান করতে হবে এবং সে অনুযায়ী কৌশল তৈরি করতে হবে। যেমনটা আমরা বিজ্ঞাপনের উদাহরণ দিয়ে বললাম যে প্রতিযোগীদের ব্যবহৃত কৌশল এবং তাদের দুর্বলতা, সক্ষমতা অনুমান করে আমাদের কিন্তু আমাদের স্ট্রেংথ এর উপর, আমাদের শক্তিমত্তার উপর কিন্তু কাজ করে যেতে হবে। প্রতিযোগীদের দুর্বলতা, সীমাবদ্ধতা খুঁজে বের করতে হবে। আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রতিযোগীরা কিভাবে প্রভাব বিস্তার করে। ধরো যে ২ টি চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা কোনো একটি প্রতিষ্ঠান যদি এমন করে যে তাদের চিপসে তারা হচ্ছে এক্সট্রা ফ্লেভার দিতে শুরু করেছে। তখন তার প্রতিযোগী রাইভাল যে কোম্পানি তাকেও কিন্তু তার চিপসের মান বাড়াতে হবে। তাছাড়া কিন্তু মানুষ কি করবে? আস্তে, আস্তে যেই চিপসের ফ্লেভার বেশি সেটা কিন্তু মানুষ ক্রয় করতে থাকবে বেশি। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিযোগী কিন্তু বিপণন কার্যক্রমের উপর তাহলে প্রত্যক্ষ বা সরাসরিভাবে প্রভাব বিস্তার করতে পারে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জনগোষ্ঠী দেখো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তোমাদের জনগোষ্ঠী থেকে আলাদাও প্রশ্ন হতে পারে। কারণ জনগোষ্ঠীর মধ্যে বেশ কয়েকটা পার্ট আমাদের রয়েছে। জনগোষ্ঠী কিভাবে হচ্ছে একটি প্রতিষ্ঠানের একটি বিপণন কার্যক্রমের প্রত্যক্ষ উপাদান দেখো ব্যষ্টিক উপাদান।
জনগোষ্ঠী হলো এমন একটি দল বা গোষ্ঠী যারা কোম্পানির উদ্দেশ্য অর্জনের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে পারে। বিপণনকারীকে জনগোষ্ঠীর সাথে কার্যকর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সুসম্পর্ক সুসম্পর্ক প্রতিষ্ঠা করে কোম্পানির সুনাম ধরে রাখতে হয়। একদম সহজ কথা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জনগোষ্ঠী হচ্ছে প্রতিষ্ঠানের সাথে জড়িত যে কোনো ব্যক্তি যারা প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করতে পারে বা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু পাওয়ার বা দেওয়ার আছে এমন যে কোনো ব্যক্তি আমরা হচ্ছে স্টেক হোল্ডার বলে থাকি যাদেরকে, যে প্রতিষ্ঠানের লাভ লোকসান বা প্রতিষ্ঠান সম্পর্কে যাদের যে কোনো ধরনের ইন্টারেস্ট রয়েছে, আগ্রহ রয়েছে, তারাই হচ্ছে জনগোষ্ঠী। এখন জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। যেমন দেখো, আমরা যদি আলোচনা করি যে মেইন ভাগগুলো রয়েছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী। দেখো, নিঃসন্দেহে অর্থ সংস্থান করে এমন জনগোষ্ঠী কারা? ব্যাংক, শেয়ার বাজার রয়েছে, বিনিয়োগ সংস্থা রয়েছে। তারা সকলেই কিন্তু আর্থিকভাবে প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করতে পারে। ব্যাংক যদি মনে করে যে সে মাত্র 1% হারে ঋণ দিবে, 1% সুদে ঋণ প্রদান করবে, তখন কিন্তু বিপণনকারী সে স্বাচ্ছন্দ্যে ঋণ গ্রহণ করবে, অধিক উৎপাদন, অধিক বিক্রয়, অধিক বিপণন কার্যক্রম সে সম্পন্ন করতে পারে। তারপরে বিনিয়োগ সংস্থারও একই ধরনের কাজ। শেয়ার বাজারে মূল্য সূচক বা শেয়ারের মূল্যের দাম বাড়া মানে কিন্তু কোম্পানির সুনাম প্রতিষ্ঠা হওয়া। সুতরাং বিপণন কার্যক্রমের উপর সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। মিডিয়া জনগোষ্ঠী। দেখো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিডিয়া যেগুলোতে কি করা হয়, প্রতিষ্ঠান সম্পর্কে লেখালেখি বা জানানো হয়, এর মাধ্যমগুলো কি? দেখো, পত্রিকা, রেডিও, টেলিভিশন, ম্যাগাজিন, এগুলোর মাধ্যমে কিন্তু কি করা হয়, একটি প্রতিষ্ঠানের বিভিন্ন সংবাদ বা খবর প্রচার করা হয়, যে প্রতিষ্ঠান সম্পর্কে মানুষকে অবগত করা হয়, জানানো হয়। সরকারি জনগোষ্ঠী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, কোনো পণ্যের আহ, নিরাপত্তা, বিজ্ঞাপন বা যে কোনো বিষয়, ধরো পণ্যের মান যাচাই ইত্যাদি করার জন্য সরকার কর্তৃক যে সংস্থা কাজ করে সেগুলোকে আমরা বলতে পারি যে ধরো সরকারি জনগোষ্ঠী। যেমন আমরা বিএসটিআই এর কথা জানি, বিএসটিআই, যাদের কাছ থেকে কিন্তু অনুমোদন না নিয়ে বাংলাদেশে ভোগ্য পণ্য বিক্রয় করা যায় না। তারা কিন্তু এটা রেগুলেটরি অথরিটি, তারা নিয়ন্ত্রণ করে, পণ্যের মান নিয়ন্ত্রণ করে। কিংবা আমরা হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিভিন্ন অভিযান সম্পর্কে অবগত থাকি, যে যারা পণ্যের মানের সততা, বিজ্ঞাপনের সততা, পণ্যের নিরাপত্তা কতটুকু, এগুলো কিন্তু সরকারিভাবে যাচাই বাছাই করে থাকে। তাহলে এই ব্যক্তিরা হচ্ছে সরকারি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এছাড়া দেখো, নাগরিক জনগোষ্ঠী মানে হচ্ছে বিভিন্ন ধরনের সমিতি বা সংগঠন যারা কি করে, একত্রে কোনো কিছুর ধরো যে কোনো অধিকার আদায়ের জন্য বা নিজেদের ভালো বা মঙ্গলের জন্য তারা কিন্তু ঐক্যবদ্ধ থাকে। যেমন দেখো, ভোক্তা সংগঠন বাংলাদেশে যেটা ক্যাব, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাহলে ভোক্তা জনগোষ্ঠী বা হচ্ছে পরিবেশবাদী হচ্ছে জোট রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন ধরনের যে সম্প্রদায় বা সমিতিগুলো রয়েছে, তারা কিন্তু নাগরিক গোষ্ঠী। তারা ব্যবসায়ের উপর কিভাবে প্রভাব বিস্তার করতে পারে? ধরো, কনজিউমার অ্যাসোসিয়েশন মনে করলো যে কোনো একটি নির্দিষ্ট কোম্পানি তাদের পণ্যতে ভেজাল মিশাচ্ছে, তো বা হচ্ছে অতিরিক্ত দাম ধার্য করতেছে বা ট্যাক্স ফাঁকি দিয়ে, সরকারকে ফাঁকি দিয়ে পণ্য লেনদেন বা বিক্রয় করতেছে। তারা কিন্তু চাইলে পণ্য বয়কট বা হচ্ছে এ ধরনের কর্মসূচি, মানুষকে অবগত করা, বিভিন্ন ধরনের কর্মসূচি তারা গ্রহণ করতে পারে, মানুষকে অনুৎসাহিত করতে পারে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিপণনকৃত পণ্য ক্রয় করা থেকে। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জনগোষ্ঠী প্রভাব ফেলতে পারে। দেখো, স্থানীয় জনগোষ্ঠী হচ্ছে যে প্রতিষ্ঠান কিন্তু একা পরিচালিত হয় না। প্রতিষ্ঠান নিঃসন্দেহে কোনো একটি সমাজ বা সামাজিক অবস্থার মধ্যে দিয়েই কিন্তু কি হয়, পরিচালিত হয়। তো দেখো, প্রতিবেশী বা হচ্ছে স্থানীয় বিভিন্ন ক্লাব, সমিতি, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, ধরো কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠান এমন একটি জায়গায় কারখানা প্রতিষ্ঠান করেছে যেখানে আশেপাশে লোকালয়, তো লোকালয় অঞ্চলে যদি
উচ্চ শব্দে কারখানার কাজ চলে কিংবা হচ্ছে মাটি, পানি, বায়ু দূষণের কাজ যদি প্রতিনিয়ত চলতে থাকে, তাহলে কিন্তু কি হবে? যে আল্টিমেটলি ওই স্থানীয় মানুষরা তারা কিন্তু আ ওই হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে একটি নেতিবাচক ধারণা কিন্তু তারা রাখবে। অন্যদিকে যদি কোম্পানি বা প্রতিষ্ঠান যেই এলাকায় ব্যবসায় পরিচালনা করে, যেখানে তারা উৎপাদন করে, সেই অঞ্চলের মানুষের উন্নতির জন্য বা হচ্ছে বেটারমেন্ট এর জন্য তারা যদি কি করে? সামাজিক অনুদান বা হচ্ছে আ এটাকে বলা হয় CSR বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রকৃতি এবং পরিবেশের স্থানীয় মানুষের ক্ষতি না করে তাদের মঙ্গল করার মাধ্যমে যদি ব্যবসায় পরিচালনা করতে পারে, সেটাকে আমরা বলতে পারবো যে স্থানীয় জনগোষ্ঠী তখন কি করবে? তারা প্রভাবিত হবে এর দ্বারা। এবং আল্টিমেটলি কি হবে? যে বিপণন কার্যক্রম সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রভাবিত হতে পারে। এছাড়া কোম্পানির অভ্যন্তরীণ জনগোষ্ঠী দেখো, কোম্পানির অভ্যন্তরীণ যারা জনগোষ্ঠী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো যে শ্রমিক এখন আমরা যেরকম সরবরাহকারী পড়েছিলাম সেরকম শ্রমিক যদি ঠিকমতো কাজ করে তাহলে কি হবে? তাহলে হচ্ছে বিপণন কার্যক্রম ঠিকভাবে হবে। আর যদি শ্রমিক ঠিকভাবে কাজ না করে বিপণন কার্যক্রম কিন্তু ব্যাহত হবে। একইভাবে বিভিন্ন স্তরের কর্মচারী, কর্মকর্তা, ব্যবস্থাপকগণ, ম্যানেজার এবং পরিচালক মণ্ডলী তারা নিজ, নিজ যে কাজ তাদের যে আ বিভাজিত যে কাজ রয়েছে, তারা যে কাজের বিশেষজ্ঞ, বিশেষায়ন রয়েছে, সেই কাজ যদি তারা ঠিকমতো না করতে পারে, তাহলে কিন্তু নিঃসন্দেহে বিপণন কার্যক্রম ব্যাহত হবে। তাহলে এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্বভাবে মাথায় রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আ বিপণন পরিবেশের উপর ব্যষ্টিক পরিবেশের যে উপাদানগুলো, কি উপাদানগুলো রয়েছে এবং সেই উপাদানগুলোর যে গুরুত্ব অর্থাৎ হচ্ছে প্রভাবটা কি, সেগুলো ভালোভাবে ব্যবহার করলে বিপণন কিভাবে এগিয়ে যেতে পারে এবং সেগুলো যদি ঠিকভাবে ব্যবহার না করা যায় তাহলে বিপণনকারী প্রতিষ্ঠান কিভাবে পিছিয়ে যেতে পারে। এটা সম্পর্কে আমরা জানলাম। তো দেখো এরই ধারাবাহিকতায় আসে যে বিপণন পরিবেশ বিশ্লেষণের গুরুত্ব। যে বিপণন পরিবেশ বিশ্লেষণ কেন করা হবে? বিপণন পরিবেশ বিশ্লেষণের গুরুত্বটাই আসলে কি? সর্বপ্রথম কার্যকর সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে বিপণন পরিবেশ যখন আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ ব্যষ্টিক উপাদানগুলো কি, সামষ্টিক উপাদানগুলো কি। তো ব্যষ্টিক এবং সামষ্টিক উপাদানগুলো কি এবং তাদের প্রভাব কি। এটাই তো আসলে বিপণন পরিবেশ বিশ্লেষণের মধ্যে আসবে। মধ্যে এই টপিকগুলোই আসবে। তো আমরা যখন এই যে ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের উপাদানগুলো এবং তাদের প্রভাবটা কি সেগুলো কিভাবে ব্যবহার করলে আমাদের বিপণন কার্যক্রম ভালোভাবে চলতে পারে এবং কিভাবে সেগুলো ব্যবহার করলে, নিয়ন্ত্রণ করলে বা না করলে কি হতে পারে? বিপণন কার্যক্রম চলবে কিভাবে? এই বিশ্লেষণগুলোর গুরুত্ব সর্বপ্রথম হচ্ছে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ। যখনই আমরা বুঝতে পারবো যে ধরো ব্যষ্টিক পরিবেশের কোনো একটি উপাদান যেমন সরবরাহকারী বা মধ্যস্থ ব্যবসায়ী এদের মধ্যে যদি সমন্বয় না থাকে বা মিল না থাকে, কোনো একটি জায়গায় ত্রুটিপূর্ণ থেকে যায়, তাহলে কিন্তু কি হবে? যে বিপণন কার্যক্রম ব্যাহত হবে। প্রতিযোগীদের তুলনায় ভালোভাবে সরবরাহ করা যাবে না, পণ্য সরবরাহ। সুতরাং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ কখন কি করতে হবে এটা কিন্তু আমরা বিপণন পরিবেশ এর যে উপাদানগুলো সেগুলো বিশ্লেষণের মাধ্যমে জানতে পারি। এছাড়া সুযোগ সন্ধান দেখো, সুযোগ সন্ধান প্রতিযোগিতামূলক অবস্থান। অর্থাৎ আমরা একইভাবে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিযোগীদের তুলনায় কিভাবে কোন সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক অবস্থানে এগিয়ে যেতে পারি। এগুলো। পাশাপাশি ধরো সমস্যার পূর্বানুমান। আমরা বিপণন পরিবেশের উপাদান বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু বুঝতে পারি যে আমাদের সম্পূর্ণ যে বিপণন কার্যটা এটা পরিচালনা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত কোন উপাদানগুলো এর উপর প্রভাব বিস্তার করতে পারে। তো এই যে বৈশিষ্ট্যটা এটা আমরা জানতে পারি কিন্তু বিপণন পরিবেশ এর উপাদানগুলো বিশ্লেষণের মাধ্যমে। এরপরে দেখো পণ্যের মান নির্ধারণ এবং ভোক্তা সন্তুষ্টি। আল্টিমেটলি ভোক্তা সন্তুষ্টি এবং ক্রেতা ভ্যালু অর্জন এটি তো বিপণনের মূল উদ্দেশ্য। তো এই বিপণনের মূল উদ্দেশ্য অর্জনের জন্য কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পণ্যের সঠিক মান নির্ধারণ, পণ্যের যাবতীয় সমস্যা দেখো পূর্বানুমান, সুযোগ সন্ধানী হওয়া, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কি করা হচ্ছে তোমার হচ্ছে সাফিসিয়েন্টলি কাঁচামাল এবং সকল রিসোর্সেস ব্যবহার করে প্রতিযোগীর তুলনায় সঠিকভাবে কম মূল্যে আকর্ষণীয় ডিজাইনের পণ্য এবং অধিক মানসম্মত পণ্য ভোক্তাদের কাছে প্রেরণ করা। তো এই সামগ্রিক আমাদের যে বিপণন কার্য রয়েছে, বিপণনের উদ্দেশ্য রয়েছে, এইটা সফলভাবে করতে গেলে আমাদের
দরকার কি? বিপণন পরিবেশের গুরুত্ব আলোচনা করা। বিপণন পরিবেশের গুরুত্ব বিশ্লেষণ করলেই আমরা কিন্তু ঠিক সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা পাবো। যে স্ট্রেংথ কি, কি? উইকনেস কি, কি? শক্তি বা দুর্বলতা কি, কি? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে বিপণন পরিবেশের উপাদানগুলো বিশ্লেষণ বা অধ্যয়ন কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ক্লাসের মূল বিষয়। আজকে আমরা বিপণন পরিবেশ কি এবং বিপণন পরিবেশের মধ্যে ব্যষ্টিক উপাদান কি, সামষ্টিক উপাদান কি, পাশাপাশি ব্যষ্টিক উপাদান সমূহের গুরুত্ব কি, কি, এর মধ্যে কি, কি রয়েছে এবং এদের প্রভাবটা কি, কি, এই সম্পর্কে আমরা জেনেছি। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো এবং তাদের প্রভাব নিয়ে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের।